পাপই আমার কাছে মূল প্রতিদ্বন্দ্বী নয়, পাপ হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বী। প্রকৃত শিষ্য যে হবে সে তো গুরুপথকেই অনুসরণ করে। আমি একটা বিশ্বাসযোগ্য লোক, আমি আপনার সাথে প্রতারণা করব না, নিজেকে বিক্রি করে দিয়ে বা অসৎ কার্য করে আপনাকে অসম্মান করব না। সত্যি এখন বিশেষ করে এই ইলেকশনের প্রাককালে এই কথাটা জিজ্ঞাসা করা খানিকটা বিব্রত বোধ করি। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আর আমার পাশে যাকে দেখছেন, শ্রী অনন্ত রায়, মধ্যমগ্রাম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। এইটুকু বললে মনে হয় কম বলা হয়। এই অনন্ত রায় একটা সময় মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, তখন সেই কমিটির সহসভাপতি ছিলেন অনন্ত রায়। 1969 সাল থেকে দাপটের সঙ্গে বিভিন্ন কলেজে ছাত্র পরিষদ করে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতেন প্রিয়রঞ্জন দাশমুন্সির নেতৃত্বে। এই অনন্ত রায় বর্তমানে উনি প্রদেশ কংগ্রেসের সহসভাপতি এবং মধ্যমগ্রামে যার বিরুদ্ধে তিনি লড়াই করছেন, পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী তৃণমূল নেতা রতিন ঘোষ, এই রতিন ঘোষকে তিনি রাজনীতির অঙ্গনে নিয়ে এসেছিলেন হাত চিহ্নকে সামনে রেখে। কংগ্রেস দলে যোগদান করিয়েছিলেন এই অনন্ত রায়। সেই অনন্ত রায়ের কাছে আমরা এসেছি। অনন্তদাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আচ্ছা অনন্তদা, প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আপনি মধ্যমগ্রামের একজন কংগ্রেসের প্রার্থী, আপনি মানুষের কাছে দৌড়চ্ছেন। মানুষের মধ্যে আপনি তাদের যে মানসিকতা, কি বুঝতে পারছেন? মানসিকতা হচ্ছে এই দীর্ঘদিন এই বিগত 15 বছর ধরে যে যন্ত্রণা রাজ্য এবং কেন্দ্রের, তার প্রতিক্রিয়া অনুযায়ী আমি বুঝতে পারছি তারা কংগ্রেসকে খাতরে মরছে, কংগ্রেসকে খুঁজে বেড়াচ্ছি। যেখানেই যাচ্ছি আমি তাদের একটা স্বতঃস্ফূর্ত ভাব দেখতে পাচ্ছি, তারা কংগ্রেসকে খুঁজছে। কিন্তু জানি না কংগ্রেসকে খোঁজা সত্ত্বেও তাদের পা বা টিকি অনেক জায়গায় তো বেঁধে রেখে দেওয়া হয়েছে এই তৃণমূলের সরকার নানান রকমভাবে। আমি জানি না সেটা কতটা ভোটে প্রতিফলিত হবে, তবে এক কথায় বলতে পারি দীর্ঘদিন পরে তারা কংগ্রেসকে পেয়ে খুবই উচ্ছ্বসিত। এখানে লড়তে গিয়ে আপনার বিরুদ্ধে বিজেপির প্রার্থী আছেন, তৃণমূলের প্রার্থী আছেন, আইএসএফের প্রার্থী আছেন এবং এবারে ফরওয়ার্ড ব্লকেরও একজন প্রার্থী দিয়েছেন। তো এই যে এতগুলো প্রার্থীর মধ্যে আপনি লড়াই করছেন, আমার মনে হয় সবথেকে বয়োজ্যেষ্ঠ আপনি। তো আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে বলে আপনি মনে করেন এই মধ্যমগ্রাম? এখন মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে পাপই আমার কাছে মূল প্রতিদ্বন্দ্বী নয়, পাপ হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বী। পাপের উৎসস্থল যেটা, সে আমার প্রতিদ্বন্দ্বী। যেমন বিজেপি কেন্দ্রীয় সরকার ভারতবর্ষে যে পাপের সৃষ্টি করেছে, যে সাম্প্রদায়িকতা, বিভেদ, বিদ্বেষ, হিংসা, মানুষের উন্নয়ন নেই, সেই ধর্মান্ধতা, সেই মধ্যযুগীয় রামমোহন যে হিন্দুদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বিদ্যাসাগর যে হিন্দুদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, চৈতন্য জাতপাতের বিরুদ্ধে যে লড়াই করেছিলেন, যে হিন্দুদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই হিন্দুদের পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্যে এই বিজেপি সেই কার্যটা করছে। আমরা তার প্রতিবাদ করছি। ওই উৎসস্থল, ওই বিজেপি এই পাপগুলোকে ভারতবর্ষের মধ্যে, যেখানে স্ত্রীকে সন্তান উৎপাদনের যন্ত্র ছাড়া দেখা হয় না, যেখানে গোঁড়ামি, সতীদাহ প্রথার মতো গোঁড়ামি হিন্দু করেছে, মুসলিমরা করেনি। আমাদের আম্বেদকর সাহেবকে যে অচ্ছুত করে রেখে দিয়েছিল মুসলিম নয়, এই হিন্দুরা। এই যে আমাদের বালবিধবা প্রদাহ কারা তৈরি করেছিলেন? যে হিন্দুরা। তা সেই হিন্দুদের বিরুদ্ধে আর একটা হিন্দু, তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারও আগে চৈতন্যদেব, রামমোহন, আমাদের রামকৃষ্ণদেব। কাজেই ঐতিহাসিক কারণেই দুটো হিন্দুত্ব আছে। যে বর্বরতার হিন্দুত্ব একদিন আমরা শেষ করেছি, আমরা সেই বর্বরতার হিন্দুত্বকে আবার ফিরিয়ে আনবার জন্যে নানান চালাকির ভেতরে, নানান মুখোশের ভেতরে বিজেপি সেই কাজটা করছে, যা ভারতীয় সংস্কৃতি সভ্যতার উন্নয়নের ক্ষেত্রে খুবই সংকটজনক অবস্থা। আমি কংগ্রেস থেকে সেই বার্তা নিয়ে নির্বাচনের ভেতরে মানুষের কাছে তুলে ধরতে চাই।
না, সেটা তো আপনি বললেন, বিজেপি তো অবশ্যই আপনাদের মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং বিরোধী। কারণ সারা ভারতবর্ষে যতগুলো জায়গায় লড়াই হয় সরাসরি, সেখানে সবথেকে বেশি কংগ্রেসের সঙ্গে বিজেপির হয়। কিন্তু আমি বলছি, এখানে আর একজন প্রতিদ্বন্দ্বী আপনার আছেন। এখানে তো কার্যত আমার মনে হচ্ছে গুরু শিষ্যের লড়াই হচ্ছে। আপনি যাকে রাজনীতির অঙ্গনে নিয়ে আসলেন কংগ্রেস রাজনীতিতে, সেই রতিন ঘোষ আপনার প্রতিদ্বন্দ্বী। রতিন ঘোষের সাথে আমি প্রতিদ্বন্দ্বী বা গুরু শিষ্য কথা নিশ্চয়ই আমি তাকে নিয়ে এসেছি পার্টিতে সহজে, কিন্তু গুরু শিষ্য আমি নিজেকে দাবি করতে পারি না। আরও পারি না এই কারণের জন্যে, সে যদি শিষ্যই হতো তাহলে সে আমার পথেই তো থাকতো। কাজেই প্রকৃত শিষ্য যে হবে সে তো গুরুপথকেই অনুসরণ করে। আপনাকে তো আইপ্যাকের বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে। না না, সে তো বটেই, আমাকে কেন। আইপ্যাক যে কত বড় ভয়ঙ্কর, তৃণমূলের প্রচারের নামে এসে তারা যে কি ভয়ঙ্কর কার্য করছে এই বাংলায়, ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। আইপ্যাকের ফাইল নিয়ে তো মমতা ব্যানার্জি চলে গেলেন, এবং আইপ্যাকের যে নাকি ইদানিং অ্যারেস্টও হয়েছে, চান্ডিল, তাকে অ্যারেস্টও করা হয়েছে। আইপ্যাক প্রচারের নামে এসে এখানে একটা প্যারালাল ইকোনমি চালাচ্ছে পশ্চিমবাংলায়। সমস্ত কালো টাকা থেকে উপার্জিত যত সম্পদ, যে দুর্নীতি থেকে, সেই কালো টাকাকে হোয়াইট করবার ক্ষেত্রে সারা পশ্চিম বাংলায় সে ছড়িয়ে দিয়েছে, এবং বিভিন্ন রিয়েল এস্টেট, জমি কেনা বেচা, বিভিন্ন রকমভাবে সেই ব্যবসা চলছে এই প্যারালাল ইকোনমির ভেতরে। বাংলার বেকার ছেলে, অসহায় ছেলে, তাই ওই ব্যবসাগুলোকে ঘিরেই বেশ কিছু যুবক ছেলে সংগৃহীত হয়েছে, এবং তারাই তৃণমূলের সম্পদ, মোটর বাইক নিয়ে গলায় সোনার চেন টেন হ্যান ত্যান যা কিছু করবার, সিন্ডিকেট যা কিছু করবার সারা পশ্চিমবাংলার বুকে তারা দাপিয়ে বেড়াচ্ছে, এবং তৃণমূল এদের দিয়ে নির্বাচন করে। এটাই তৃণমূলের সম্পদ। তো আপনার কি প্রকৃতপক্ষে বলার মতন কোনো জায়গা আছে, প্রতিশ্রুতি দেওয়ার মতন আছে? এইটুক প্রতিশ্রুতি দিতে পারি, আমি একটা বিশ্বাসযোগ্য লোক। আমি আপনার সাথে প্রতারণা করব না, নিজেকে বিক্রি করে দিয়ে বা অসৎ কার্য করে আপনাকে অসম্মান করব না। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা পরিষ্কার পাত্রে যদি আপনি ভোট দেন, তাহলে আপনার কাছে একটা পরিচ্ছন্ন পরিবেশই ফিরে আসবে। এই যে আপনি লড়াইতে নেমেছেন, উল্টো দিকে তৃণমূল কংগ্রেস, তারা বলছেন যে জন্ম থেকে মৃত্যু সমস্ত ক্ষেত্রে ভাতার ব্যবস্থা করা হয়েছে। তো একটা মানুষ যিনি ভাতা পাচ্ছেন, আপনার কি মনে হয় তিনি তৃণমূলকে ভোট না দিয়ে অন্য কারুকে ভোট দেবেন? না, ভাতাটা তো প্রথম কথা হচ্ছে, যত শ্রী তিনি তৈরি করেছেন, বাংলার রূপ তত বিস্ত্রী হয়েছে। এই যাবতীয় শ্রী করবার পিছনে হয়তো কিছু টাকা তাদের কাছে যাচ্ছে বটে, কিন্তু প্রত্যেকটি টাকার সাথে একটা বিরাট অংশ চুরি করা হচ্ছে। তৃণমূল এই শ্রীর নামে ভীষণভাবে বিশ্রী কাণ্ড করে একটা টাকা চুরির বন্দোবস্ত করা হয়েছে। শ্রী সমস্ত জায়গার থেকে যে সমস্ত পরিকল্পনা তৃণমূল দিচ্ছেন, এ কথাটা বলা, মানুষকেও বোঝানো হচ্ছে তৃণমূল দিচ্ছে, নট দ্যাট সরকার দিচ্ছে। সরকার দিচ্ছে, এবং এটা ঠিক দানের মতন করে যেটাকে শোনানো হচ্ছে, অনুদান দেওয়া হচ্ছে, কিন্তু তাকে বলা হচ্ছে না যে এটা অধিকার। যেটা মনমোহন সিং বেকারির কাজকে দিতে হবে সরকারের, এটা অধিকারে নিয়ে এসেছিলেন। খাদ্য সুরক্ষা, যেটা চাল, এই যে বিনা পয়সায় চাল গম আটা দিচ্ছে, এটা কেন্দ্রীয় কংগ্রেস সরকারের আমলে, এবং সেটা এটা দান বলে নয়, এটা সরকার বলেছে নাগরিকের এটা অধিকার। আমরা সংবিধানে সেই অধিকার নাগরিককে স্বীকৃতি দিলাম, দরিদ্র মানুষকে। আমাদের এখানে প্রচার করা হচ্ছে দিদি দিয়েছে, আরে দিদি দেয়নি। কংগ্রেস সরকারের বাসস্থান তৈরি করবার, গৃহ তৈরি করবার, নাম হয়তো আলাদা ছিল, সেখান থেকে টাকা চুরি হচ্ছে। কংগ্রেস সরকারের খাদ্য দেওয়ার মনমোহন সিং করেছে, সেখান থেকে হচ্ছে খাদ্যমন্ত্রী টাকা চুরি করে তো জেলে গেছেন কত হাজার কোটি, সেটা বুঝতে পারছেন তো। এদের কৃতিত্ব হচ্ছে যা কংগ্রেস সরকার তৈরি করেছে, সেটা মোদি নয় আদানির কাছে সম্পত্তি বিক্রি করে দেওয়া। আর কংগ্রেস সরকারের যে সমস্ত গরিব মানুষের জন্য এই যোজনা করেছেন, এর থেকে তৃণমূল সরকার তার থেকে দুর্নীতি করে বহু টাকা আত্মসাৎ করা। এই তো হচ্ছে কর্মসূচি দুজনের দেখতে পাচ্ছি। নতুন করে যে কর্মসূচিগুলো বলা হচ্ছে, ভাতা ঠাতা, এগুলো হচ্ছে কংগ্রেস সরকারই তৈরি, এবং এটা দেওয়া উচিত, এবং কংগ্রেস সরকারও দিয়েছে,
এটা আমাদেরও পরিকল্পনা, কারণ অর্থনৈতিক গতিশীল করবার জন্যে এটার একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। সুতরাং একদিকে তারা যেমন একটা গরিব মহিলা যেমন একটা সাহায্য পেলেন, শুধু সাহায্যটা গুরুত্বপূর্ণ নয়, আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যে অর্থনীতিটা গতিশীল হচ্ছে, রাজনীতির দৃষ্টিকোণ দিয়ে আমাদের সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা কংগ্রেসই এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে গরিব মানুষদের হাতে আমাদের এই টাকা পৌঁছে। কোভিডের সময় থেকে এটা রাহুল গান্ধী চিৎকার করে বলেছিল, সেখানে 8,000 টাকা করে আমরা বলেছিলাম যে সেখানে আমাদেরকে দিতে হবে, দেয়নি সরকার এই করে। কাজে এগুলো কোনো সরকারের অনুদান বলে যারা অনুদানের কতগুলো নাগরিক তৈরি করেছেন, এটা খুব ভয়ঙ্কর। এরা তাদের দুর্বল হয়ে যাচ্ছে এবং আমরা বলতে চাচ্ছি তাদের শেখানো হোক। আমাদের সংবিধান সম্মতভাবে নাগরিকের যে অধিকার কংগ্রেস সরকার দিয়েছে, কংগ্রেস সরকার সেই লোকগুলো সংবিধান প্রদত্ত অধিকার কেবলমাত্র পাচ্ছে, খাদ্যের অধিকার তাকে দেওয়া হচ্ছে। সুতরাং কোনো সরকারে দয়া দাক্ষিণ্য নয়, ভাতা সাংবিধানিক অধিকার, মহিলাদের শিক্ষা সাংবিধানিক অধিকার, এই অধিকারগুলিই কেবলমাত্র দেওয়া হচ্ছে। আচ্ছা, অন্তত আজকে শেষ প্রশ্ন আপনার কাছে, আবারও সেই ঘুরে ফিরে একই জায়গায় আসছি, যে আপনি যাকে হাতে ধরে রাজনীতির অঙ্গনে নিয়ে এসেছিলেন কংগ্রেস রাজনীতিতে, আপনার এই মধ্যমগ্রাম কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী রতিন ঘোষ, আপনার ছোট ভাই। আপনি আমাকে এর আগেও বলেছেন, এই এপিসোড সাক্ষাৎকার নেওয়ার আগেও আপনি বলেছেন যে ও আমার ছোট ভাই, ওকে আমি স্নেহ করি। তো আপনি আমার দর্শকদের সামনে আপনার ভাই, তার সম্পর্কে আপনি কি বার্তা দেবেন? সত্যি এখন বিশেষ করে এই ইলেকশনের প্রাককালে এই কথাটা জিজ্ঞাসা করা খানিকটা বিব্রত বোধ করি। তবে ও আমার ভাই যেরকমভাবে ছিল আছে, এবং আমি ওর কোনো ব্যথা হলে, ওর কোনো অসুবিধায় পড়লে, সম্পর্ক হয়তো এখন মন্ত্রী হয়েছে, সম্পর্ক রাখবার সময় পায় না, কিন্তু আমি ব্যথা অনুভব করি। এই যে বিভিন্ন চক্রে মধ্যে আমি শুনি আর কি, এই সেদিনকেও দেখলাম যে কি জি, তা এগুলো আমি খুব মানে উদ্বেগ আমার হয়, কারণ ওরা আমার সাথে, ওরাও আমাকে খুবই ভালোবাসতো, ওই চেয়ারম্যানই বলুন এখানকার, আর যারা আমাকে খুবই ভালোবাসতো। খুব স্বাভাবিক, কারণ আমার পরিবারের সাথেও সংযুক্ত, খুব স্বাভাবিক, কারণ ওদের কোনো বিপদের সংকেত দেখলে আমার উদ্বেগ হয়। কিন্তু আমি তো এখন তাদের অভিভাবকত্ব করি না, আর পরামর্শ দেবারও আমি অধিকারী নই। আইপ্যাক তাদের পরামর্শদাতা হয়েছে, সুতরাং আমার অভিভাবকত্ব বা পরামর্শ তারা মানবে কেন? এমন একটা মেথডিক্যালি তারা চালাচ্ছে সুন্দরভাবে আইপ্যাক, যে এটা ক্যান্ডিডেটও ঠিক করছে আইপ্যাক, প্রচার তাকে কী করে করতে হবে আইপ্যাক, কোন টাকা তাকে ইনভেস্ট করা হবে আইপ্যাক, ইত্যাদি ইত্যাদি। সুতরাং পরামর্শদাতা তাদের আমার থেকে আরও অভিজ্ঞ আইপ্যাক। সুতরাং আমার পরামর্শ তাদের নেওয়ার বোধহয় আর মানে প্রয়োজনও নেই। তবে তাদের কোনো বিপদের সংকেত দেখলে নিশ্চিতভাবে এখনও আমার উদ্বেগ হয়। ব্যক্তিগতভাবে ওরা আমার ভালোবাসার পাত্র। এটাই সবথেকে বড় কথা আজকের দিনে, যখন গোটা পশ্চিমবাংলা, এমনকি ভারতবর্ষ রাজনৈতিক হানাহানি, হিংসা, সেখানে দাঁড়িয়ে একেবারে নির্বাচনী যুদ্ধে যুযুধান দুজন। প্রকৃতপক্ষে মধ্যমগ্রামে আমি তো বলি যে গুরু শিষ্যের লড়াই। অনন্ত রায় যিনি দাঁড়িয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে, তার সঙ্গে লড়াইটা মূলত এখানে আইএসএফের যেমন আছে, পাশাপাশি তাঁরই শিষ্য একসময় হাতে ধরে নিয়ে আসা রতিন ঘোষের। তো এই রতিন ঘোষ সম্পর্কেও তার যে ভালোবাসা ব্যক্তিগত স্তরে, রাজনীতিতে তো অবশ্যই 29 তারিখে ময়দানে লড়াই হবে, কিন্তু এই যে অনন্তদার মুখ থেকে যেটা শোনা গেল, এই অহিংস বার্তাটাই সারা পশ্চিমবঙ্গে ছড়াক এবং পশ্চিমবঙ্গে একটা শান্তি প্রতিষ্ঠিত হোক, এই আশাই করে আজকে এপিসোড শেষ করছি। নমস্কার। নমস্কার।